নমস্কার, মেঘালয় ভ্রমণের পরবর্তী পর্বে তোমাদের সবাইকে স্বাগত। যারা কাজের ব্যস্ততার জন্য বাইরে বেরোতে পারো না, তাদের জন্যই আমার এই ছোট্ট চেষ্টা আর মেঘালয়ের এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। কথা না বাড়িয়ে চলো আজকের যাত্রা শুরু করি, আর শেষ পর্যন্ত সাথে থেকো কিন্তু, কারণ প্রত্যেকটা মুহূর্তে আজ নতুন সারপ্রাইজ রয়েছে। এই যে পেছনে যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা শিলং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের বুক চিরে এই যে গভীর উপত্যকা দেখছো, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। এই যে নীল আকাশ আর সবুজ পাহাড়, পেছনের দৃশ্যটা কি দারুণ, তাই না? যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা এখানে এসে জিপলাইনিং করতে পারো। আমাদের ইন্ডিয়ার অন্যতম উঁচু জিপলাইন এখানে রয়েছে। ভিউ পয়েন্টের মায়া কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম চেরাপুঞ্জির গভীর পাড়ায়। মেঘালয়ের গ্রামগুলো যে এতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তা না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। চারিদিকে ছোট ছোট ঘর, রঙিন ফুল আর কি শান্ত পরিবেশ। আমরা যে গ্রামের ভেতর দিয়ে এসেছি সেই গ্রামের নামগুলোর যতটাই কঠিন, গ্রামগুলো ঠিক ততটাই সহজ আর সুন্দর। এখানকার মানুষেরা প্রকৃতিকে কতটা যত্ন করে সেটা এখানকার রাস্তাঘাট দেখলেই বোঝা যায়। এখন আমরা আছি মেঘালয়ের সেই সিগনেচার রোডে। এই আঁকাবাঁকা রাস্তা আর গাড়িতে গান, জীবনে আর কি চাই? এখানে রাস্তা যেমন মসৃণ, বাঁকগুলো ঠিক ততটাই বিপজ্জনক। তাই ড্রাইভার দাদাকে একটু সাবধানেই চালাতে বলা হয়েছে। এরপরে আমাদের গন্তব্য হলো গার্ডেন অফ কেভস। তোমরা কে কে এর আগে এখানে এসছো কমেন্টে জানিও কিন্তু। টিকিট কেটে ভেতরে ঢুকতেই বাতাসের আর্দ্রতা আপনাকে জানিয়ে দেবে আপনি কোনো বিশেষ জায়গায় এসছেন। চারিদিকে বড় বড় পাথর আর তার বুক চিরে আসা জলের শব্দ। এখানে অনেকগুলো ছোট বড় ঝর্ণা আর প্রাকৃতিক গুহাও আছে। এই গার্ডেন অফ কেভসে এসে মনে হলো যেন আধুনিক পৃথিবী থেকে কয়েক হাজার বছর পিছিয়ে কোনো আদিমরণ্যে চলে এসেছি। এই জায়গাটা দেখেই যেন মনে হচ্ছে কোনো রূপকথার গল্পের মতো। পাথুরে গুহা, লুকোনো ঝর্ণা আর ভেতরে গা ছমছমে অন্ধকার পরিবেশ, সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। চলুন দেরি না করে আমার সাথে এই মায়াবী জগতের ভেতরে প্রবেশ করা যাক। এখানে কোনো সাধারণ রাস্তা নেই, বরং প্রাকৃতিক পাথরের ওপর দিয়ে তৈরি এক অদ্ভুত পথ। দেখুন এই বিশাল বিশাল পাথরের চাইগুলো, মনে হয় যেন কোনো প্রাচীন দানব এই পাথরগুলো এখানে সাজিয়ে রেখেছে। স্থানীয় খাসি ভাষা অনুযায়ী একটু এগোলেই আমরা পৌঁছে যাব পালং সিএম নামের একটি জায়গায়। পালং সিএম মানে হলো রাজার বিছানা। স্থানীয় খাসি রাজারা এখানে নাকি বিশ্রাম নিতেন। এবার দেখুন এই সরু গুহার পথ, দুদিকে বিশাল উঁচু পাহাড়ের দেওয়াল আর মাঝখানে মাত্র একজনের যাওয়ার মতো জায়গা, আর মাথার ওপর দিয়ে এই ভারী পাথরের ছাদ। সত্যি এখানে এসে একদম গায়ের লোম খাড়া হয়ে গেছে। মনে হচ্ছে যেন আমি পাহাড়ের পেট চিরে বেরিয়ে আসছি কোনো এক অজানা কিছুর সন্ধানে। এবার একটু সামনে এগোলেই দেখতে পারবো সব থেকে ম্যাজিক্যাল মুহূর্ত। আমার পার্সোনালি পুরো কেভের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছিল। একটু এগিয়ে যেতেই দেখি মাথার ওপর থেকে ঝরঝর করে জল পড়ছে। একে বলা হয় বেবি ওয়াটারফল বা আরিয়াই ফলস। গুহার অন্ধকার চিরে যখন ওপর থেকে আসা সূর্যের আলো এই জলের ধারায় পড়ে, তখন মনে হয় যেন আকাশ থেকে হিরে ঝরছে। আমি তো নিজেকে সামলাতে না পেরে এই শীতল ধারার নিচেই দাঁড়িয়ে পড়লাম। এই অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা অসম্ভব। জলের শব্দ আর গুহার অন্ধকার মিলেমিশে এক দারুণ পরিবেশ তৈরি করেছে। ওই বেবি ওয়াটারফলস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টপের দিকে যাচ্ছি। এখানে প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড লাগানো আছে যে কতগুলো স্পট রয়েছে, কোন দিকে যেতে হবে বা কোন রাস্তা দিয়ে যেতে হবে, কত নাম্বার স্পট, প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে লেখা রয়েছে। তো এখানে গেলে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। এই গার্ডেন অফ কেভের প্রত্যেকটি পাথর যেন এক একটা শিল্পকর্ম। কোথাও কিছু কিছু পাথর আছে যেগুলো দেখতে হুবহু হৃৎপিণ্ডের মতো, আবার কোথাও কোথাও রয়েছে সিংহাসনের মতো। জায়গাটা অনেকটাই বড় আর তার মধ্যে প্রচন্ড রোদ আর ভীষণ গরম লাগছিল। বুঝতে পারিনি এখানে এসে এরকম গরম লাগবে, তাহলে সোয়েটার পরে আসতাম না। যাক, সামনে একটা জায়গা পেয়েছি, মনে হয় ওখানে গিয়ে বসা যাবে, বসে একটু বিশ্রাম নেব। দেখুন এই যে সামনে বিশাল পাথরের খাঁজ দেখা যাচ্ছে, এখানেই বসে একটু জিরিয়ে নেব। চারিদিকে এই সবুজ বন আর পাথরের মাঝখানে নিজেকে দেখে শহরের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। যাই এবার এখান থেকে উঠে নেক্সট স্পটের দিকে। এবার আমরা আরো গভীরে প্রবেশ করছি। দেখুন জাস্ট এই পাথরের সিঁড়িগুলো দেখে যেন মনে হচ্ছে এগুলো সরাসরি পাতালপুরীর দিকে চলে গেছে। দুপাশে শ্যাওলা ধরা প্রাচীন দেওয়াল আর মাথার ওপর ঝুলে থাকা এই বিশাল পাথরের ছাদ। কোথাও কোথাও গুহা এতটাই সরু যে আপনাকে গা বাঁচিয়ে চলতে হবে। আপনি হয়তো ঠিক মতো দাঁড়াতেও পারবেন না, কোথাও কোথাও আপনাকে একটু বসেও যেতে হতে পারে। এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে এই যে কৃত্রিম আলোর ছটা যেন এক রহস্যময় মায়া তৈরি করেছে। মনে হচ্ছে যেন কোনো গুপ্তধনের সন্ধানে আমরা কোনো প্রাচীর দুর্গের ভেতরে ঢুকে পড়েছি। প্রতিটি বাঁকে এখানে ইতিহাস, আর প্রকৃতি যেন ফিসফিস করে কথা বলছে।
এখানে কিছুটা জায়গা আমি যেন একাই হয়ে পড়েছিলাম, না সামনে কাউকে দেখতে পাচ্ছি না আমার পেছনে কেউ আছে। ভয়ে জাস্ট আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল। অন্ধকার রাস্তা, পায়ের নিচে ভেজা মাটি, আর ওপর থেকে টুপটুপ করে পড়া জলের শব্দ, আর পুরো সুড়ঙ্গে আমি একা ক্যামেরা হাতে নিয়ে হাঁটছি তো হাঁটছি, যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। মনে হচ্ছিল যেন ক্রমশ সুড়ঙ্গের দেওয়ালগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে। প্রায় মিনিট 5 হাঁটার পর দূরে একটু এগিয়ে দেখলাম সামনে একটু আলোর ছটা। মনের কোণে একটু আশার আলো জাগলো। ভাবলাম হয়তো সুড়ঙ্গ এখানেই শেষ। ভাবলাম ওই তো বাইরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কাছে গিয়েই আমার রক্ত হিম হয়ে গেল। ওটা বাইরের আলো ছিল না, ওটা একটা কৃত্রিম আলো ছিল। আলোর নিচে দাঁড়িয়ে মনে হলো আমি আসলে বেরোনোর পথ পাইনি, আমি আরো কোনো গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি। অন্ধকারে একা থাকলে মানুষ নিজের হার্টবিটও শুনতে পায়, আর আমার ক্ষেত্রেও তাই হচ্ছিল। বারবার মনে হচ্ছিল যেন আমার পেছনে কেউ হাঁটছে, কিন্তু যখনই পেছনে তাকাচ্ছি হালকা আলোর ছটা আর পাথুরে দেওয়ালি দেখতে পেয়েছি। মনে হচ্ছিল সুড়ঙ্গটি জীবন্ত, যা আমাকে গিলে ফেলার অপেক্ষায় আছে। যখন মনে হচ্ছিল আমি আর বেরোতে পারবো না, তখনই দেখলাম অন্ধকারের বুক চিরে পাথরের এই সিঁড়িগুলি আমার চোখে পড়ল। এবড়ো খেবড়ো এই প্রাচীন সিঁড়িগুলি দিয়ে ওপরে ওঠার সময় আমার মনে হচ্ছিল যেন একটা যুদ্ধ জয় করলাম। আস্তে আস্তে ওপরে উঠে অবশেষে যখন মাথার ওপর খোলা আকাশ আর সূর্যের আলো দেখতে পেলাম, তখন যেন প্রাণ ফিরে এলো। এই গার্ডেন অফ কেভস আমাকে বুঝিয়ে দিল প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। গুহার অন্ধকার কাটিয়ে বেরোতেই দেখতে পেলাম এক বিশাল ওয়াটারফলসের। দেখুন আকাশ ছোঁয়া পাহাড়ের বুক চিরে দুধ সাদা জলের ধারা কি সুন্দর আছড়ে পড়ছে। ঝর্ণার এই গর্জন আর প্রকৃতির শান্ত পরিবেশ এক লহমায় আপনার মন শান্ত করে দেবে। আমি এখন দাঁড়িয়ে আছি এই পাথুরে চাতালে, যেখান থেকে পুরো দৃশ্যটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। আমাদের পুচকু সোনার জীবনে আজ প্রথম ট্রেকিং অ্যাডভেঞ্চার। এই বয়সে হাতে লাঠি নিয়ে ও যেভাবে একের পর এক সিঁড়ি ভাঙা দেখে সত্যিই ভীষণ গর্ব হচ্ছে। এবার দেখুন পুরো কেভসের সব থেকে সুন্দর অংশ। জলের রংটা দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মনে হচ্ছে যেন কেউ নীল রং গুলিয়ে দিয়েছে। এখানে ঝর্ণার জল নিচে এসে একটা ছোট্ট পুকুরের মতো তৈরি হয়েছে। রোদের ঝিলিক যখন জলে পড়ে কি যে একটা দারুণ দৃশ্য তৈরি হয়, আমি তো এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। ঝর্ণার শব্দ আর এই নীল জল দেখে আমি তো নিজেকে আর সামলাতে পারলাম না। নিচে গিয়ে গান চালিয়ে একটু নাচই শুরু করে দিলাম। আমি তো আমাদের বাড়ির পুচকুটাকেও বলছিলাম আমার মতো করতে, কিন্তু ওর মাথায় তখন অন্য বুদ্ধি। ও তো জেদ ধরেছে জলে নামবে বলে। শেষে আর কি করা যায়, ওর মিশান ওকে জোর করে পাজাগোলা করে তুলে আনলো শেষমেশ। পাহাড়ি জল যেমন ঠান্ডা তেমন টানও বেশি, তাই তো একটু সাবধানে থাকতেই হবে। গার্ডেন অফ কেভসের আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এখানকার বাঁশের রাস্তা। মাটির ওপরে নয়, বরং পাহাড়ের খাঁজে খাঁজে তৈরি করা হয়েছে বাঁশেরই হাঁটার পথ। বাঁশগুলো ভীষণই মজবুত দড়ি দিয়ে বাঁধা, কিন্তু তাও মনের কোণে তো একটা আলাদা ভয় থাকেই, কারণ আমি দেখতে পাচ্ছিলাম মাটি থেকে আমরা অনেকটাই ওপরে আছি। নিচে তাকালেই গভীর খাদ আর ঝর্ণার জল দেখা যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে যদি আপনার মনে হয় যে আপনি হাঁপিয়ে গেছেন, তবে চিন্তার কোনো কারণ নেই। এখানে প্রকৃতির কোলেই তৈরি করা হয়েছে সুন্দর বসার জায়গা। দেখুন কত সৃজনশীল ভাবে গাছের গুড়ি আর বাঁশের মাচা দিয়ে এই বসার জায়গাগুলো বানানো হয়েছে। এখানে বসে জঙ্গলের হাওয়া আর পাখিদের ডাক শুনতে শুনতে আপনার ক্লান্তি কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে। সত্যি আজ এখানে মনে হচ্ছে যেন কোনো রূপকথার দেশে চলে এসেছি। প্রত্যেকটা কোনায় কোনায় এক আলাদা অ্যাডভেঞ্চার। গার্ডেন অফ কেভসের এই সফর আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। যদি আপনারা কেউ নিরিবিলিতে প্রকৃতির কাছাকাছি একটু সময় কাটাতে চান, তাহলে চেরাপুঞ্জির পথে এই গার্ডেন অফ কেভসে অবশ্যই আসবেন। ব্লগটা শেষ করার আগে দাঁড়ান, একটা দারুণ জিনিস দেখাই। এটা হলো পাহাড়ের বুক চিরে আসা বিশুদ্ধ পানীয় জল। পানীয়রা এখানে অনেকে ভেষজ জলও বলে, আর আমরাও জল বোতলে ভরে আমাদের যাত্রা এখানেই শেষ